ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়তে চলেছি দ্য গ্রেট এস্কেপ রিটেন বাই সুগত বোস। সুগত বোস এই নামটি শুনেই আমাদের প্রথম যার কথা মাথায় আসে তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, সত্যি তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারেরই একজন। তো মূল গল্পটি পড়ার আগে তোমাদের আমি সুগত বোস এনার সম্পর্কে একটু পড়ে শোনাচ্ছি। Sugata Bose is a historian, author, and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose. অর্থাৎ সুগত বোসের বাবা হচ্ছেন বিখ্যাত ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস এবং তার মা মিসেস কৃষ্ণা বোস। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু তার থেকেও তার বড় পরিচয় হচ্ছে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, শরৎচন্দ্র বোসের নাতি। আর আমরা জানি যে শরৎচন্দ্র বোস হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্রাদার। ইন 2011, Bose published his Majesty's Opponent. The present text is an excerpt from this book. 2011 সালে এই সুগত বোস পাবলিশ করেছিলেন তার লেখা বই হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। আজকে আমাদের এই গ্রেট এস্কেপ গল্পটি এই ম্যাজেস্টিস অপোনেন্ট থেকেই এর একটি এক্সার্প্ট বা উদ্ধৃতি। তো সুগত বোস সম্পর্কে আমরা বইয়েতে দেয়া যে তথ্য সেতটুকু পড়লাম, এর বাইরেও আমি তোমাদের কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, সেগুলো তোমরা পারলে একটু নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, এই পাঠ্যে দেখো সুগত বোস এনার কোনো জন্ম তারিখ কিন্তু দেয়া নেই। তাহলে উনি জন্মেছেন 1956 সালের 7ই সেপ্টেম্বর। ওনার স্ত্রী হলেন আয়েশা জালাল, তিনি একজন পাকিস্তানি আমেরিকান হিস্টোরিয়ান। আচ্ছা, আর ওনার সিবলিংস অর্থাৎ ভাই হলেন সুমন্ত্র বোস এবং বোনের নাম শর্মিলা বোস। তাহলে সুগত বোস সম্পর্কে আমরা খুব সংক্ষেপে তার পরিচয় জেনে নিলাম। এবারে আমরা টেক্সটটা পড়ছি, তোমরা পাশে থাকো। আচ্ছা, বইটি নিয়ে আমি যেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders. নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছেন 23শে জানুয়ারি 1897 সালে। তিনি হচ্ছেন ভারতের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স, অর্থাৎ ভারতের যে কয়জন জাতীয়তাবাদী নেতা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন, সুভাষচন্দ্র বোস হচ্ছে তাদের মধ্যে একজন। হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, যারা ব্রিটিশদের হাত থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই উদ্দেশ্যে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্থাপন করেছেন, হুইচ ইনক্লুডেড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ স্থাপন করেছেন, হুইচ ইনক্লুডেড আ উইমেন্স রেজিমেন্ট 2, যাদের মধ্যে একটা মহিলাদের সৈন্যদলও ছিল। রেজিমেন্ট মানে হচ্ছে সৈন্যদল। ইন 1941 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বোসকে গৃহবন্দী করে নেয়। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, যা কিনা তাকেই তার বাড়িতেই তাকে বন্দি করে রাখে। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডিসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এস্কেপ অফ সুভাষ বোস, নিম্নলিখিত বর্ণনাটি সুভাষচন্দ্র বোসের এক্সাইটিং, উত্তেজক এবং সাহসী পলায়নকে বর্ণনা করে। ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের মুঠি থেকে, ক্লাচেস মানে গ্রিপ বা কবজা থেকে, টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য তিনি যে চেষ্টা করেছিলেন সেটাই বর্ণনা করে। আচ্ছা, দেখছি টেক্সটটা দেখো। লুকিং পেল অ্যান্ড থিন, দেখাচ্ছিল ফ্যাকাশে এবং পাতলা। উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, সাথে ছিল ঝোপওয়ালা বা লোমওয়ালা হাফ গ্রোন বিয়ার্ড, অর্থাৎ দেখবে যে দাড়ি যদি দীর্ঘদিন ধরে, বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি আর কি, যদি দীর্ঘদিন ধরে না কাটা হয় তাহলে যেরকম আকার ধারণ করতে পারে, এখানে সেটাই বলছে, বুশি হাফ গ্রোন বিয়ার্ড। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলো,
সুভাষ তার বালিশের উপরে, পিলো মানে বালিশ, রিক্লাইনিং মানে ঝুঁকেছিল। হোয়েন শিশির হিজ নেফিউ, যখন শিশির তার ভাইপো, এন্টার্ড সুভাষেস বেডরুম। শিশির তার ভাইপো কোথায় প্রবেশ করলো? সুভাষের বেডরুমে প্রবেশ করলো। দেখো, শিশির হচ্ছে তাহলে সুগত বোসের বাবা, তাহলে সে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেফিউ। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই ডিসেম্বরের বিকেলবেলা, অর্থাৎ ডিসেম্বর মাসে মানে শীতকালে, আর বলাই যেতে পারে যে শীতকালের এক বিকেলবেলা শিশির তার ঘরে প্রবেশ করলো, যখন সুভাষ রিক্লাইনিং অন হিজ পিলোস, অর্থাৎ তার বালিশে ঝুঁকেছিল। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট, সুভাষ তাকে তার ডান দিকে বসতে দিল, অন দ্য বেড, বিছানাতে, অর্থাৎ সুভাষ তাকে তার ডান পাশে বসতে দিল। তাহলে শিশির কার ডান পাশে বসেছিল? সুভাষের। আবার যদি উল্টো করে পরীক্ষায় বলে, অনেক সময় ট্রু ফলস আকারে বা এরকমভাবে দিতে পারে, তখন কিন্তু দিতে পারে যে শিশিরের কোন পাশে সুভাষচন্দ্র বোস ছিলেন, তখন কিন্তু লিখতে হবে বাঁ পাশে। অর্থাৎ প্রশ্নটা তোমরা বুঝলেই সহজভাবে উত্তর লিখতে পারবে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে নিবিড়ভাবে দেখে, হি সেইড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারো? শিশির নডেড, শিশির মাথা নাড়ালো। দেখো এখানে আরেকটা শব্দ নডেড, এই নডেড শব্দটা কিন্তু পজিটিভিটি বোঝায়, অর্থাৎ মাথা হ্যাঁ না করে নাড়ালো, মানে ওপর নিচে। হ্যাঁ, আর যদি ডিনাইড বলতো তাহলে পরে সাইডে নাড়াতো। অর্থাৎ নডেড এবং ডিনাইড দুটো মানেই হচ্ছে মাথা নাড়ানো। নডেড মানে পজিটিভিটি বোঝাবে, মানে সে রাজি আছে, আর ডিনাইড মানে অস্বীকার করা, মানে সে রাজি নেই। তারপরে দেখো, দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট, যে কাজটি উঠে এলো, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষের এসকেপ ফ্রম ইন্ডিয়া, একটা প্ল্যান করা এবং সুভাষের এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষের পালানোর পথটাকে সম্পাদন করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ নাইট, শিশিরকে চালিয়ে নিয়ে যেতে হবে তার আঙ্কেলকে, তার কাকুকে, ইন দ্য ডেড অফ নাইট। অর্থাৎ এখানে ডেড অফ নাইট এটা একটা ফ্রেজ, এটা মানে মধ্যরাত্রে, যখন সবাই ঘুমিয়ে যায়, সেজন্য ডেড কথাটা ইউজ করেছে। টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, একটি রেলওয়ে স্টেশনে, যেটা কিনা কলকাতা থেকে, ক্যালকাটা থেকে অনেকটাই দূরে, সেই সময় ক্যালকাটা বলা হতো। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, এলগিন রোডে তার কাকার বাড়ি থেকে, অর্থাৎ এলগিন রোডে হচ্ছে সুভাষচন্দ্র বোসের বাড়ি। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির হেঁটে ফিরেছিল সেই রাত্রে, টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, অ্যাট ওয়ান উডবান পার্ক। তাহলে শিশিরের বাড়ির ঠিকানা হচ্ছে অ্যাট ওয়ান উডবান পার্ক, তার নিজের বাড়ি অ্যাট ওয়ান উডবান পার্ক, অর্থাৎ এটা হচ্ছে শিশিরের বাড়ির ঠিকানা। ইন এ স্টেট অফ ওন্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, একটু অবাক হয়ে আর অবদমিত উত্তেজনা নিয়ে। সাবডিউড এক্সাইটমেন্ট, অর্থাৎ যে উত্তেজনাটাকে সাবডিউ করে রেখেছে, হাস্ট মানে চুপচাপ দিয়েছে, অর্থাৎ দমন করে রেখেছে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস, দেখো আমি বলেছিলাম যে পুলিশ কথাটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য ওয়ার ব্যবহার করেছে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস, সুভাষের বাড়ির দিকে কিন্তু পুলিশ নজর রাখছিল। Though it was normal for a nephew to visit an ailing uncle, দেখো এইলিং কথাটার মানে হচ্ছে অসুস্থ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয়েছে। একজন অসুস্থ কাকুকে দেখতে যাওয়াটা হচ্ছে সেটা নর্মাল, খুবই স্বাভাবিক বিষয় একজন ভাস্তার পক্ষে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে দেখা করার জন্য সুভাষের কিন্তু একটা অতিরিক্ত এক্সকিউজও ছিল, অজুহাত ছিল। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও চালাতে পারত। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, তিনি হেল্প করেছিলেন সুভাষকে বিদেশি সম্প্রচার শোনাতে। ব্রডকাস্ট মানে সম্প্রচার। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির পালানোর বিভিন্ন পথ আলোচনা করল। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট, শেষ পর্যন্ত তারা স্থির করল পালাবে বলে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, সব থেকে স্বাভাবিক ভঙ্গিমাতে, থ্রু দ্য মেইন গেট দিয়ে।
শিশির ওন দ্য জার্মান কার, শিশিরের একটা জার্মান কার ছিল কল্ড দ্য ওয়ান্ডারার, সেই জার্মান কারের নাম হচ্ছে ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটাকে সে এবং সুভাষ বেছে নিয়েছিল তাদের জার্নির জন্য। তাহলে আমরা ইউনিট 1টা পড়লাম। এখানে দেখলাম যে শিশির নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়েছিল এবং তারা দুজনে মিলে পালানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত তারা মেন গেট দিয়ে পালাবে বলে সিদ্ধান্ত নিল। এর পরের একটি টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে তারা পালিয়েছিল বা এর পরে ঠিক কী ঘটেছিল। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।